স্টুডেন্টস, সুজিত ফিজিক্স একাডেমিতে তোমাদের আবার সবাইকে স্বাগত জানাই। আজ ক্লাস 10-এর আমরা একটি নতুন টপিক করব, সেটি হলো সেল অ্যান্ড কনসেপ্ট অফ ইএমএফ। আমরা এর আগের দিন যে ভিডিওটা দেখেছি, সেই ভিডিওতে দেখেছি যে পরিবাহীর বিভব এবং তড়িৎ ক্ষেত্রের বিভব সম্বন্ধে আলোচনা করেছি। আজকে আমরা কি আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব সেল অ্যান্ড কনসেপ্ট of EMF, cell and concept of EMF। তো সেল নাম সবাই শুনেছি আমরা বাংলাতে, যাকে আমরা বলি তড়িৎ কোষ। সেল কি বলি? সেলকে আমরা বলি কোষ, তাই তো? কোন কোষ? এটা কিন্তু রবার্ট হুকের কিন্তু তৈরি করা দেহের গঠনগত একক, সেই কোষ না, কিন্তু এটি হচ্ছে তড়িৎ কোষ। তো কি জিনিস সেল? সেল আমরা যদি এক কথাতে বলতে চাই, তাহলে সেল হলো এমন একটি সিস্টেম যেখানে কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয়। অর্থাৎ সেল হলো এমন একটি সিস্টেম যে সিস্টেমে রাসায়নিক শক্তিকে বা কেমিক্যাল এনার্জিকে কি করা হয়? কনভার্ট করা হয়। কিসে? না, ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয়। কনভার্ট ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। তাহলে সেল কি? সেল হচ্ছে এমন একটি সিস্টেম যেখানে রাসায়নিক শক্তিকে কনভার্ট করা হচ্ছে কিসে? ইলেকট্রিক্যাল এনার্জিতে। পরিষ্কার? অর্থাৎ রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। তাহলে সেলকে কি করে প্রকাশ করা হয়? সেলকে বর্তনীতে এই চিহ্ন দ্বারা দেখানো হয়। একটি বড় দাগ আর তার পাশে রয়েছে একটি ছোট দাগ। এটাকে আমরা পজিটিভ বা প্লাস চিহ্ন দিয়ে থাকি, আর ছোটটিকে আমরা কি বলে থাকি? নেগেটিভ চিহ্ন দিয়ে থাকি। এটি হচ্ছে সেলের চিহ্ন। আর আরেকটা জিনিস তোমাদের জেনে নেওয়া দরকার, সেল আর ব্যাটারির মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে। অনেকগুলি সেল যখন একসাথে সিরিজ কম্বিনেশনে যুক্ত থাকে, অর্থাৎ ধরো এরকম, এটাকে আমরা বলি ব্যাটারি। এটাকে আমরা কি বলি? ব্যাটারি। এটা হচ্ছে ব্যাটারির চিহ্ন আর এটা হচ্ছে সেলের চিহ্ন। এটা কিন্তু মাথায় রাখবে, এটা সেল, এটা ব্যাটারি। ব্যাটারি আর সেল অভিন্ন জিনিস, খালি সেলের থেকে ব্যাটারিতে কি মোর পাওয়ার প্রডিউস করা হয়, অর্থাৎ এখানে তড়িৎ যে শক্তিটা উৎপন্ন হয় এটা অনেক বেশি হয়। এগুলো পরপর সিরিজে লাগিয়ে। তো আমরা আজকে এই সেল সম্বন্ধে পড়াশোনা করব, যে সেলে কি হয় অ্যাকচুয়ালি। তাহলে সেলে কি হচ্ছে না, সেলে আমরা দেখছি কেমিক্যাল এনার্জি কি হচ্ছে না, ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, তাই তো? এইবার তোমাদের সেল সম্বন্ধে কয়েকটি কনসেপ্ট জেনে রাখা দরকার। কি? 1 নম্বর, সেল আমাদের কি করে? মনে রাখবে, সেল কিন্তু নাম হচ্ছে তড়িৎ কোষ বা ব্যাটারি, যাকে আমরা বলি তড়িৎ উৎস। তার মানে আধানের উৎস। ব্যাপারটা মনে হচ্ছে যেখানে আধান সৃষ্টি হয়, তাই তো? না, সেল কিন্তু কোন রকম ভাবে কোনো আধানকে প্রডিউস করে না। অর্থাৎ সেল ডু নট প্রডিউস এনি চার্জ। সেল ডু নট প্রডিউস এনি চার্জ। অর্থাৎ সেল কিন্তু কোনো চার্জ উৎপন্ন করে না। 2, সেল কি করে? সেল তড়িৎ বর্তনীতে বা সার্কিটে যে সমস্ত উপাদান রয়েছে, যেরকম আমরা উপাদান বললে হয়তো বুঝবো না, আমরা হয়তো যেটা বুঝবো বাল্ব, ফ্যান, ফ্রিজ, এগুলো, অর্থাৎ রেজিস্টার, ক্যাপাসিটর, এই সমস্ত যে উপাদানগুলো রয়েছে সার্কিট এলিমেন্ট, সেই প্রত্যেকটা সার্কিট এলিমেন্টে কি হয়? সেল কি করে? এনার্জি প্রোভাইড করে। কি করে? সেল প্রোভাইড এনার্জি। সেল প্রোভাইড এনার্জি ইন সার্কিট এলিমেন্ট। আর কি করে সেল?
সেল যেটা করে সেটা হচ্ছে কি একটা কনস্ট্যান্ট পোটেনশিয়াল ডিফারেন্স দেয়, অর্থাৎ একটা পোটেনশিয়াল ডিফারেন্স মেনটেন করেও কি জন্য না আধানকে লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালের দিকে ফ্লো করানোর জন্য। অর্থাৎ সেল কি করে, সেল হচ্ছে একটা পোটেনশিয়াল মেনটেন্স করে, একটা পোটেনশিয়াল ডিফারেন্স মেনটেন করে, যার ফলে ইলেকট্রন বা চার্জ কি করে না লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালের দিকে কেন মুভ করতে পারে। তাহলে ইট মেনটেন potential difference which force to charge or electron to move in the circuit। অর্থাৎ বর্তনীর মধ্যে ইলেকট্রন ফ্লো যে হবে তার জন্য যে ফোর্স অর্থাৎ যে বলটা বা যে শক্তিটা প্রদান করে সেই শক্তিটা প্রদান করে হচ্ছে আমাদের সেল। তাহলে সেল হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। কিন্তু সেল কি করে না, সেল কিন্তু কখনোই কোনো চার্জ প্রডিউস করে না। সেল ডু নট প্রডিউস এনি চার্জ। তাহলে সেল ডু নট প্রডিউস এনি চার্জ, সেল কোনো চার্জ কিন্তু প্রডিউস করে না। আর কি সেল প্রোভাইড এনার্জি ইন সার্কিট এলিমেন্ট। অর্থাৎ সেল কি করে যে সার্কিট এলিমেন্ট গুলো আছে যেরকম রেজিস্ট্যান্স বলো আর যা যা সার্কিট এলিমেন্ট থাকে সবাইকে কি করে সেল এনার্জি প্রডিউস করে। আর কি ইট মেনটেন এ পোটেনশিয়াল ডিফারেন্স হুইচ ফোর্স টু চার্জ অর ইলেকট্রন টু মুভ ইন দ্য সার্কিট। অর্থাৎ চার্জ বা ইলেকট্রনকে কি করে সার্কিটের মধ্যে মুভ করানোর যে শক্তিটা সেই শক্তিটা কি করে যোগান দেয় হচ্ছে সেল। এবার এই সেলের এই যে মেকানিজম অর্থাৎ সেলের ভেতরে কিভাবে কেমিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে প্রডিউস হচ্ছে এইটা আমাদের এখন দেখার বিষয়। তো এইটা দেখতে গেলে আমাদের কি করতে হবে, সেলের ভেতরে যে কেমিস্ট্রিটি রয়েছে একটু কেমিস্ট্রিটা দেখে নেওয়া যায়। এসো আমরা একটা তড়িৎ বিশ্লেষ্য একটা পাত্র নিলাম, খুব ভালো করে খেয়াল করবে কিন্তু খুব মজার জিনিস এখানে রয়েছে এবং ইম্পর্টেন্ট। তো এখানে একটা তড়িৎ বিশ্লেষ্য নিলাম, তাহলে কি নিলাম তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। সাধারণত আমরা অ্যাসিড জল ব্যবহার করে থাকি, সালফুরিক অ্যাসিড আর ডিস্টিল ওয়াটার, লঘু জলীয় দ্রবণ সালফুরিক অ্যাসিডের ব্যবহার করে থাকি। আর কি করলাম দুটো পাত নিলাম, এই দুটো পাতকে আমরা কি বলে থাকি তড়িৎদ্বার। কি বলি তড়িৎদ্বার। অর্থাৎ এটিও তড়িৎদ্বার এটিও তড়িৎদ্বার, একটি প্লাস আর একটি মাইনাস, তাই তো। প্লাসটাকে আমরা বলি ক্যাথোড আর নেগেটিভটাকে আমরা বলি অ্যানোড। নেগেটিভটাকে আমরা কি বলি অ্যানোড। বেশ, এবার কি হয় আমি একটি তার দিয়ে একটি বর্তনী তৈরি করলাম। তাহলে আমরা ভুলে যাব এখন নিচের পার্টটা, তাহলে খালি উপরের পার্টটার দিকে যদি তাকায় তাহলে কি দেখতে পাচ্ছ একটু দেখো তো ভালো করে। নিচের পার্টটা যদি আমরা ঢেকে দিই তাহলে আমরা সাধারণত যেটা দেখতে পাই সেটা হচ্ছে এটা একটা প্লাস এন্ড আর এটা নেগেটিভ এন্ড। অর্থাৎ কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা প্লাস এন্ড থেকে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে আবার নেগেটিভ এন্ডে চলে আসবে, তাই তো একদম তাই। আর আরেকভাবে বলতে পারি যে ইলেকট্রন
এই কি করবে, ঠিক নেগেটিভ এন্ড দিয়ে গিয়ে প্লাস এন্ডে আসবে, এটাই নিয়ম। তাহলে এর বাইরে অর্থাৎ তড়িৎ বিশ্লেষের বাইরের যে অংশ অর্থাৎ পরিবাহী তারের মধ্যে আমরা দেখছি যে ইলেকট্রন কি করছে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে আসছে, অর্থাৎ ইলেকট্রন কি করছে, নেগেটিভ অর্থাৎ নিম্ন বিভবের থেকে উচ্চ বিভবের দিকে যাচ্ছে। এটা কিসের জন্য হচ্ছে, এই পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য, অর্থাৎ এটা হাই পোটেনশিয়ালটা লো পোটেনশিয়াল। তাহলে আমরা দেখলাম একটু এর আগের ক্লাসে দেখেছি যে ইলেকট্রন কি করে, ইলেকট্রন লো পোটেনশিয়াল এবার হাই পোটেনশিয়ালের দিকে যাচ্ছে ইলেকট্রন। তাহলে ইলেকট্রন কি করছে, হাই পোটেনশিয়ালের দিকে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছে, অর্থাৎ প্লাস কি করছে, ইলেকট্রনকে আকর্ষণ করছে, এই জন্যই আসছে, এটা ঠিকই আছে। তাহলে এটা কিসের জন্য, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ফোর্স, অর্থাৎ Fe আমি এর নাম দিলাম, তাই তো। কিন্তু এবার মজার বিষয়টা ঠিক হচ্ছে এর ভেতরে এই যে তড়িৎ বিশ্লেষ্যটা নিয়েছি আমরা, তাহলে তড়িৎ বিশ্লেষ্য অর্থাৎ যে পদার্থটাকে নিয়েছি যখনই লঘু জলীয় দ্রবণ তৈরি করব তখনই কি হবে, তড়িৎ বিশ্লেষ্যটা ভেঙে যাবে, অর্থাৎ কি হবে, অনেক প্লাস এবং অনেক মাইনাস আয়নে ভেঙে যাবে, অনেক প্লাস আর অনেক মাইনাস আয়নে ভেঙে যাবে। তাহলে কি হবে, যেহেতু এটা নেগেটিভ তাহলে প্লাস আধান প্লাস আয়নগুলো এইদিকে যাওয়ার কথা, আর এইটা যেহেতু নেগেটিভ তাহলে নেগেটিভটা কি করবে, প্লাসের দিকে যাবে। তাহলে দেখো ঠিক এই জায়গাটাতে দেখো, এইখান থেকে তার দিয়ে এটা যুক্ত করা আছে, কিন্তু ভেতরে কি কোনো তার দিয়ে যুক্ত করা আছে, নেই। তাহলে দেখো বাইরের সিস্টেমটা দেখো, এইখান থেকে দেখো ইলেকট্রন এদিক থেকে এদিক যাচ্ছে, কিন্তু এইখানে দেখো ইলেকট্রন কোথায় যাচ্ছে, প্লাসের দিকে। তাহলে ইলেকট্রন এখানে কই যাচ্ছে, ইলেকট্রন তো এখানে যাচ্ছে না, নেগেটিভ আধান তো এখানে জমা হচ্ছে না, এখানে যাচ্ছে না, তাহলে তো সার্কিট পূরণই হলো না, তাই তো। ঠিক তাই, এটা এই ঘটনাটা হওয়ার কথা ছিল, কিন্তু এই ঘটনাটা একদম ঘটে না এখানে। তাহলে এখানে কি হয়, এইখানেই হচ্ছে মজার জিনিসটা হয়, এইখানে এই যে তড়িৎ বিশ্লেষণটা নিয়ে আমরা, সেই তড়িৎ বিশ্লেষণ একটা কি করে, কেমিক্যাল রিয়াকশন করে, একটা কেমিক্যাল রিয়াকশন হয়, তাই তো। সেই কেমিক্যাল রিয়াকশনের নাম কি, এক্সোথার্মিক রেডক্স রিয়াকশন। অর্থাৎ এক্সোথার্মিক কথার অর্থ হচ্ছে যেখানে কি হয়, এনার্জি রিলিজ হয়, এনার্জি রিলিজ হয়। আর রেডক্স কথার অর্থ হচ্ছে অক্সিডেশন এন্ড রিডাকশন, অর্থাৎ জারণ এবং বিজারণ, অক্সিডেশন এবং রিডাকশন। তাহলে তড়িৎ বিশ্লেষণে এখানে যে রিয়াকশনটা হয় তাহলে সেটা কেমন রিয়াকশন না, এক্সোথার্মিক, অর্থাৎ এনার্জি রিলিজ হচ্ছে, অর্থাৎ এখানে কি হচ্ছে, এনার্জি রিলিজ হচ্ছে। এইখানেই তো কাজটা, যে কেমিক্যাল এনার্জি কি করছে, কেমিক্যাল এনার্জি একটা কি করছে, কেমিক্যাল এনার্জিটা একটা এনার্জি রিলিজ করছে, সেই এনার্জি কি করে, এইখানে যে নেগেটিভ আয়ন যেটা ছিল সেই নেগেটিভ আয়নটা কি করে, এই অ্যানোডের দিকে ছুটে যায়, ক্যাথোডের দিকে না গিয়ে কোথায় যায়, অ্যানোডের দিকে চলে যায়। তাহলে এইখানে একটা এমন এনার্জি তৈরি হচ্ছে যে এনার্জিটা নেগেটিভ আয়নকে কি করছে, ফোর্স করছে, কার দিকে ফোর্স করছে না, টু মুভ অ্যানোড, অর্থাৎ অ্যানোডের দিকে যেতে কি করছে, ফোর্স করছে এই এনার্জিটা, তাই তো। তাহলে অ্যানোডের দিকে কি করছে, ও যেতে ফোর্স করছে। তাহলে এই যে এনার্জিটা, এই এনার্জিটা কি করছে, ও অ্যানোডের দিকে যেতে ফোর্স করছে। এই ফোর্সটা তাহলে কি করছে, ইলেকট্রনকে এদিক থেকে এই দিকে পাঠাচ্ছে, দেখেছো। তাহলে এই ক্যারেক্টার, এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অর্থাৎ তড়িৎ বলের যে ক্যারেক্টার ছিল, এই ইলেকট্রোস্ট্যাটিক নেচারটা কিন্তু এইখানে নেই। এই ফোর্সটা কিন্তু একটা কেমিক্যালি একটা ফোর্সের একটা কিন্তু উৎপন্ন হয়েছে। এই ফোর্সটা কিন্তু নন ইলেকট্রোস্ট্যাটিক বিহেভিয়ার দেখাচ্ছে। দেখো নেগেটিভটা কোথায় যাচ্ছে, অ্যানোডের দিকে। তাহলে পজিটিভ, তাহলে প্লাস আয়নগুলো কোথায় যাবে, প্লাস আয়নগুলো যাবে হচ্ছে ক্যাথোডে। তাহলে দেখো, তাহলে এফসিটা কি করছে, তাহলে এফসি যে ফোর্সটা, সেই ফোর্সটা কি করছে, এই যে ফোর্সটা এখানে কেমিক্যাল এনার্জির ফলে যে ফোর্সটা রিলিজ হলো সেটা কি করছে না, ইলেকট্রনগুলোকে ক্যাথোডের দিকে যাওয়ার বদলে ওকে কি করছে, ওকে ফোর্স করছে না তুমি অ্যানোডের দিকে যাও।
তাহলে এই ফোর্সটাই তাহলে অ্যাকচুয়ালি কি করছে, তাহলে ফোর্সটা ইলেকট্রনকে এনার্জি দিচ্ছে, যে ইলেকট্রন অ্যানোড দিয়ে তুমি ব্যাটারি সার্কিট এলিমেন্টে এনার্জি খরচ করো, করে আবার ক্যাথোডে দিয়ে এসে আবার এখানে এসে ব্যাটারিতে কি করছে, ও এনার্জি ভরছে। তার মানেটা কি হলো, যদি আমরা ধরি একটা যে আমি ইলেকট্রন আর আমার কাছে একটা কি আছে, একটা ব্যাগ আছে, তাহলে এখানে কি করছি, এখানে সেই ইলেকট্রনটা কি করছে, তার ব্যাগের মধ্যে এনার্জিটাকে নিচ্ছে, নিয়ে অ্যানোড দিয়ে গিয়ে সেই এনার্জিটা এখানে খরচ করলো, আবার ক্যাথোড দিয়ে এসে আবার এখানে এনার্জি কি করলো, ও ভরলো, এনার্জি ভরে নিয়ে আবার এনার্জি গেল ক্যাথোড দিয়ে গিয়ে এখানে এনার্জি আবার খরচ করলো, দিয়ে আবার এলো। এই এনার্জি এখান থেকে যে নিল, তাহলে এটা কে দিল এনার্জিটা, এটাই দিল হচ্ছে সেই কেমিক্যাল রিয়াকশনটাই সেই এনার্জিটাকে কি করলো, দিল। তাহলে তাহলে সেলের কাজটাই হচ্ছে ইলেকট্রনকে এই এনার্জি প্রডিউস করা কি না, এই এনার্জিটা এখানে গিয়ে খরচ করা। তাহলে সেল হচ্ছে এই কাজটাই সেল করে, তাহলে সেলের মেন কাজটাই হচ্ছে এইটা। তাহলে সেল কি করছে, ইলেকট্রনকে কি করছে, এই দিক থেকে এই দিকে নিয়ে আসছে, তাই তো। কারণ আমি ধরে নিলাম দুটো পাতের মধ্যে ডিফারেন্স যদি দূরত্ব যদি ডি হয়, তাহলে কতখানি কৃতকার্য করতে হচ্ছে, এফসি ইন্টু ডি, এই পরিমাণ কৃতকার্য করছে কে, এটা সেল করছে। তাহলে এটা ডাব্লিউ, তাহলে কতখানি আধানকে নিয়ে আসছে, আমি ধরে নিলাম এদিক থেকে এদিকে ও কিউ পরিমাণ আধানকে নিয়ে আসছে, কত পরিমাণ আধানকে নিয়ে আসছে, কিউ। তাহলে একক আধান আনতে কি পরিমাণ কৃতকার্য করবে, তাহলে সেটাকে আমি ই দিয়ে লিখলাম, তাহলে ই ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ, তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু এফসি ইন্টু ডি বাই কিউ। তাহলে এটা কি, তাহলে একক আধান আনতে, তাহলে সেল ক্যাথোড থেকে অ্যানোডের দিকে একক আধানকে পাঠাতে বা নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য করছে তাকেই আমরা বলি হচ্ছে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স। ইএমএফ কথাটির অর্থ ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে ইএমএফ আমরা একেই বলি। তাহলে ইএমএফ কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনালি কোনো ফোর্স না, এই কিন্তু কি একটা এনার্জি। কিন্তু আগে মনে করা হতো যে এটা হয়তো এমন একটা জিনিস বা এমন একটা জিনিস যে ইলেকট্রনকে ধাক্কা দেয় অর্থাৎ ফোর্স করে। তাহলে এই জন্যই তার নাম থেকে হয়তো ইলেকট্রোমোটিভ ফোর্স নামটা এসেছে, ফোর্স টার্মটা এসেছে। কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রোমোটিভ ফোর্স কতটা জিনিসটা কিন্তু একটা এনার্জি পার ইউনিট চার্জ। তাহলে এটাই হচ্ছে ইএমএফ। তাহলে ইএমএফটা কি, ইএমএফ হচ্ছে যখন বর্তনী মুক্ত থাকবে, অর্থাৎ এখানে কানেক্ট করা থাকবে না, যখন ওপেন সার্কিট, তখন এই দুটো প্রান্তের বিভব প্রভেদকে আমরা বলবো ব্যাটারির ইএমএফ। অর্থাৎ মুক্ত বর্তনীতে তড়িৎদ্বারের দুই প্রান্তে, অর্থাৎ তড়িৎদ্বারের দুই প্রান্তের বিভব পার্থক্যকে, বিভব প্রভেদকে আমরা ইএমএফ বলবো। আর যখন একটা কানেক্ট হয়ে যাবে, অর্থাৎ যখন বদ্ধ বর্তনী, তাহলে মুক্ত বর্তনীর জায়গায় যখন বদ্ধ বর্তনী বলবো, তখন বদ্ধ বর্তনীতে এই দুটো প্রান্তের বিভব প্রভেদকে আমরা বলবো তড়িৎ, এই সেলের ভোল্টেজ ডিফারেন্স, অর্থাৎ এই দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স, যাকে আমরা যে ভোল্টেজটা আমরা বর্তনীতে মেপে পাই। কথা বোঝা গেল? তাহলে অর্থাৎ আমরা যখন একটা ব্যাটারি কিনে আনি, ধরো পেন্সিল ব্যাটারি কিনে এনেছি, পেন্সিল ব্যাটারি গায়ে লেখা থাকে 1.5 ভোল্ট, তাহলে সেটা কি, সেটা হচ্ছে ব্যাটারির ইএমএফ, 1.5 ভোল্টের ব্যাটারির ইএমএফ। কিন্তু যখন আমি সেটাকে সার্কিটে লাগালাম, সার্কিটে লাগিয়ে যখন মাপবো, তখন দেখবো সেটা এখানে কত, 1.35। তাহলে 1.35টা কি, যখন ক্লোজ সার্কিট, অর্থাৎ এটা হচ্ছে ব্যাটারির ভোল্টেজ, 1.35টা হচ্ছে ও লোড ভোল্টেজ দিচ্ছে। তাহলে ইএমএফ হচ্ছে মুক্ত বর্তনীতে তড়িৎদ্বারের দুই প্রান্তে যে পরিমাণ বিভব পার্থক্য থাকে তাকে আমরা বলবো ইএমএফ। এটাই হলো কনসেপ্ট অফ ইএমএফ। তাহলে ইএমএফটা কি, ইএমএফটা হচ্ছে এইখান থেকে এই রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন যে শক্তিটা ইলেকট্রনকে ক্যাথোডের দিকে না এনে ইলেকট্রনকে অ্যানোডের দিকে ঠেলে দিচ্ছে, সেই ফোর্সটাকেই বলছি আমরা ইএমএফ। কথা বোঝা গেল? বেশ, এইবার এই যে সেল, এই সেলটা কি কি বিষয়ের উপর নির্ভর করে, সেলের শক্তি কি কি বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ এটা হাইলি শক্তিশালী, এটা একটু কম শক্তিশালী সেল, এটা কিভাবে নির্ভর করে, এটা নির্ভর করে কয়েকটা জিনিসের উপর। এক নাম্বার,
তড়িৎ বিশ্লেষ্য হিসেবে যে তরলটা আমরা ব্যবহার করছি সেই তরলের রাসায়নিক প্রকৃতির উপর নির্ভর করবে, অর্থাৎ তরলের প্রকৃতির উপর নির্ভর করে দুই নম্বর তড়িৎদ্বারের উপাদানের উপর নির্ভর করে তড়িৎদ্বারের কত বড় তড়িৎদ্বার সেটা কিন্তু নির্ভর করবে না, যে এত বড় তড়িৎদ্বার কি এতটুকু তড়িৎদ্বার তার উপর নির্ভর করবে না। কার উপর নির্ভর করবে? তড়িৎদ্বারের উপাদানের উপর নির্ভর করবে, তড়িৎদ্বারের তরলের প্রকৃতির উপর নির্ভর করবে, আর কিসের উপর নির্ভর করবে? আর একটা জিনিসের উপর নির্ভর করবে, সেটা হচ্ছে বিক্রিয়াকারী পদার্থের পরিমাণের উপর। বিক্রিয়াকারী পদার্থের পরিমাণের উপর নির্ভর করে, পরিমাণের উপর নির্ভর করে। তাহলে এইটি হলো আমাদের ইএমএফ এবং সেলের উপর একটি খুব সুন্দর একটি আলোচনা। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। থ্যাংক ইউ।